বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো বেসিক্স অফ ইনফেকশন প্রিভেনশন এন্ড কন্ট্রোল। এতে থাকবে স্ট্যান্ডার্ড প্রিকশনস এন্ড এডিশনাল প্রিকশনস। অর্থাৎ আজকের লেসন প্ল্যান হলো স্ট্যান্ডার্ড প্রিকশনস এবং তার কম্পোনেন্টস গুলো হ্যান্ড হাইজিন, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস, ওয়েস্ট ডিসপোজাল, সার্ট ম্যানেজমেন্ট এবং এডিশনাল প্রিকশনস। যেমনটি আমরা আগের লেকচারে বলেছিলাম, ইনফেকশন প্রিভেনশন এন্ড কন্ট্রোল ইজ এভরিওয়ানস বিজনেস। এটা সবাইকে জানতে হবে। আজকের এই লেকচারের শুরুতেই আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি এই মহিষী নারীকে, ফ্লোরেন্স নাইটিঙ্গেল, যিনি বলেছিলেন, দ্য ভেরি ফার্স্ট রিকোয়ারমেন্ট ইন এ হসপিটাল ইজ দ্যাট ইট শুড ডু দ্য সিক নো হার্ম। আমরা আগের দিন ইউনিভার্সাল ভার্সাস স্ট্যান্ডার্ড প্রিকশনস নিয়ে কথা বলেছিলাম। স্ট্যান্ডার্ড প্রিকশনস হলো যে সমস্ত প্রিকশনস টু বি টেকেন all time for all patients, and the components are hand hygiene, barrier precaution, safe disposal of hospital waste, sharp precaution, disinfection, management of spillage and injuries, last of all respiratory hygiene or cough etiquette. Let us start with the hand hygiene. Hand hygiene is the most important component of standard precautions. Hand hygiene saves lives. There is another poster, let's give everyone a clean hand. এর শুরুতেই আমরা আবার শ্রদ্ধা ভরে স্মরণ করি ইগনাস শিমালুয়েসকে, এ হাঙ্গেরিয়ান ডক্টর, যিনি ভিয়েনার জেনারেল হাসপাতালে কাজ করতেন এবং তাকেই মনে করা হয় ফাদার অফ হ্যান্ড হাইজিন, এবং তার সাথে নাইটিঙ্গেল, তারও অনেক অবদান ছিল। দুঃখের বিষয় হলো 1846 সালে এই জিনিস আবিষ্কার হওয়ার পরও এটা ওয়ার্ল্ডে ওয়াইডলি অ্যাডপ্টেড হয়নি আনটিল 1980, যখন একটা ফুডবর্ন আউটব্রেক হয় এবং হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড ইনফেকশনের পরে পাবলিক কনসার্ন হয়ে যায়, তখন ইউএসএ সিডিসি আইডেন্টিফাই করে যে হ্যান্ড হাইজিন ইজ ইম্পর্টেন্ট ওয়ে। এবং আরো মজার ব্যাপার হলো WHO এই হ্যান্ড হাইজিন এর গাইডলাইন তৈরি করেছে মাত্র 2009 সালে। তো হ্যান্ড হাইজিন, hands are the most common vehicle of transmission of infection in hospital. এর কারণটা সহজেই বোধগম্য, কারণ আমরা একটা রোগীকে কেয়ার করি হাত দিয়ে, পা দিয়ে বা অন্য কোনো অঙ্গ দিয়ে না। এবং হ্যান্ড ওয়াশিং ইজ দ্য সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট প্রসিডিওর ফর প্রিভেন্টিং ইনফেকশন। এখানে যে ছবিটি দেখা যাচ্ছে, একজনের হাত যদি ব্যাকটেরিয়া কালচার প্লেটে রাখা যায়, এই তার এত অর্গানিজম দেখা যায়, 10 to the power 2, 10 to the power 3 colony forming unit per centimeter square. Hand washing কে বলা যেতে পারে do it yourself vaccine. Hand washing is a win for everyone except the germs. আমরা বলছিলাম যে WHO মাত্র 2009 সালে একটা গাইডলাইন দিয়েছে। সেখানে দুটো কথা তারা বলেছে, হ্যান্ড হাইজিন consists of hand wash and hand rub. হ্যান্ড ওয়াশ কখন? যখন ভিজিবলি ডার্টি হবে এবং বিফোর এনি অ্যাসেপটিক প্রসিডিউর। Then you wash your hand with soap and water, and duration is 40 to 60 seconds, 1 minute more than. Hand rub your hand with alcohol based sanitizer, amount to be taken palm full. A duration হলো 20 to 30 seconds. আমরা যদি হাফ মিনিট, আধা মিনিট মনে রাখি তাহলে সহজ। WHO এই সময় সহজ করে 5 moments for hand hygiene বহুল প্রচলিত একটি পোস্টার। এর মধ্যে দুটো হলো আগে এবং তিনটা হলো পরে। বিফোর টাচিং এ পেশেন্ট, টাচিং মিনস টাচিং এনি ফর এনি রিজন, এন্ড বিফোর এনি প্রসিডিওর, এই দুটো হলো বিফোর। আফটার কয়টা? আফটার এ প্রসিডিওর অর বডি ফ্লুইড এক্সপোজার রিস্ক, আফটার টাচিং এ পেশেন্ট এন্ড আফটার টাচিং এ পেশেন্টস সারাউন্ডিং। এটা হ্যান্ড হাইজিন অডিট এবং সব জায়গায় এই 1, 2, 3, 4, 5 হিসেবেই মনে রাখা হয়। When to wash our hands, আমরা মোটামুটি সবাই এটা জানি, তবু আরেকবার মনে করিয়ে দেওয়া। Before and after an aseptic technique or invasive procedure, before and after contact with a patient or carrying of a wound or IV line, after contact with body fluids and excreta removal, after handling of contaminated equipment or laundry, before
administration of medicine, after cleaning of spillage, after using the toilet, before having meals, at the beginning and end of duty. এই প্রসঙ্গে সবাইকে মনে করিয়ে দেওয়া ভালো যে gloves cannot substitute hand washing, which must be done before putting on gloves and after their removal. কেন এই জিনিসটা হয়তো আমরা অনেকে জানি না। Before putting on gloves, অর্থাৎ আমি যদি আমার হাতটা আগে জীবাণুমুক্ত করে না নেই, গ্লোভসে যে ছোটখাটো ফুটা তৈরি হবে সেটা দিয়ে আমার হাত থেকে মাইক্রো অর্গানিজম রোগীর কাছে যাবে। and after their removal, কেন আফটার রিমুভাল হলো এই জন্য যে আমি সতর্কতা অবলম্বন করার পরেও গ্লোভস মাইক্রোপোর থাকতে পারে, অর্থাৎ ওই রোগীকে কেয়ার দেওয়ার পরে আমার গ্লোভসের ফুটা দিয়ে আমার হাতের মধ্যে মাইক্রো অর্গানিজম আসতে পারে। তো সেজন্য আমাকে আবার হ্যান্ড ওয়াশ করতে হবে। প্রথমটা রোগীকে সেভ করলাম, আর দ্বিতীয়টা নিজেকে সেভ করলাম। দুবারই করতে হবে, শুরুতে এবং শেষে। কি কি দিয়ে হ্যান্ড ওয়াশ করা যায়? সোপ ওয়াটার, অ্যান্টিমাইক্রোবিয়াল সোপ ওয়াটার, অ্যালকোহল বেসড হ্যান্ড রাব। তিনটার ব্যবহারও তিন রকম এবং এদের কার্যকারিতাও আপনারা দেখে নিন। এর মধ্যে সোপ, অ্যান্টিসেপটিক সোপ, অ্যালকোহল রাব, এটা দিয়ে তিনটা দিয়েই ট্রানজিয়েন্ট ফ্লোরা দূর হয়, কিন্তু রেসিডেন্ট ফ্লোরা দূর করতে গেলে অ্যান্টিসেপটিক সোপ এবং অ্যালকোহল রাব প্রয়োজন হবে। আর হাত যখন ফিজিক্যালি সয়েলড হয়ে যাবে তখন অ্যান্টিসেপটিক সোপ ভালো। রুটিন ইউজ ইন ক্লিনিক্যাল এরিয়া সোপ এবং অ্যালকোহল রাব ইজ এনাফ, কিন্তু প্রি অপারেটিভ হ্যান্ড প্রিপারেশনে সোপ শুধু এনাফ না, অ্যান্টিসেপটিক সোপ এবং অ্যালকোহল রাব এনাফ। বিফোর এনি ইনভেসিভ প্রসিডিওর, এটাও ওই সার্জিক্যাল মেথড। ইউজ অফ alcohol based hand rub or gel to decontaminate physically clean hands and as a pre-operative hand preparation. Or liquid soap কখন? When hand is visibly dirty or contaminated with organic material. Antiseptic soap for surgical and invasive procedure, তিনটা, to remove transient and resident fluid. Parts of the hand missing during hand washing, এইসব জায়গাগুলোতে বেশিরভাগ হয়। এই জন্যই WHO হ্যান্ড ওয়াশিং এর জন্য অনেকগুলো স্টেপ দিয়েছে। এখন আমাদের এই স্টেপগুলো মোটামুটি সবাই আমরা জানি, তবু এই ছবিটা আমরা দেখিনি, কিন্তু এটা প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে হয় এবং ডিউরেশনটাও আমাদের মনে রাখতে হবে, 40 থেকে 60 সেকেন্ড। খুব তাড়াহুড়ো করলে এটা হবে না। এবং হ্যান্ড ওয়াশের পরে ডিসপোজেবল পেপার টাওয়েল দিয়ে হাতটা মুছে ড্রাই করতে হবে। এটা ড্রায়ার দিয়ে করলে হবে না, বা টাওয়েল দিয়ে করলে হবে না। এরপরে আপনার হাত সেভ হয়ে গেল। সেফ যতগুলো অ্যান্টিসেপটিক অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি অফ দ্য অ্যান্টিসেপটিক্স আমরা ইউজ করি, তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সবচেয়ে ভালো হলো অ্যালকোহল বেসড, এবং সেই অ্যালকোহলেরও একটা পার্সেন্টেজ WHO দিয়েছে, 70% থাকা দরকার। খুব বেশি হলে অসুবিধা, আর কম হলে কাজ করবে না। বেশি হলে এক ধরনের অসুবিধা, কম হলে আরেক ধরনের, কার্যকারিতা হারাবে। তা আপনারা দেখছেন যে অ্যালকোহল বেসড হ্যান্ড রাবের মধ্যে গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, মাইক্রোব্যাকটেরিয়া, ফাঙ্গাই, ভাইরাস সবগুলোই ধ্বংস হয়। বাকিগুলো কোনোটা হয়, কোনোটা হয় না। এই ওয়াটারলেস অ্যালকোহল বেসড যে হ্যান্ড স্যানিটাইজার, এটা কমনলি ইউজ করা হয়। ইট ক্যান কিল 99% অফ মোস্ট কমন অর্গানিজম। এটার মধ্যে যে ইমুলিয়েন্ট আছে, দ্যাট রিডিউস ড্রাইনেস, and it takes less time than hand washing, only 30 seconds, and it can be used anywhere. Body fluids that may contain blood-borne viruses include blood-stained body fluid, semen, vaginal secretion, tissue, and cerebrospinal fluid. And body fluids that may contain other pathogens, feces, vomit, saliva, urine, sputum. তো যে কোনো বডি ফ্লুইডে হাত আমার ময়লা হয়ে গেলে অবশ্যই হ্যান্ড ওয়াশ করতে হবে। সেকেন্ড, আমরা আসি ব্যারিয়ার প্রোটেকশন বা ইউজ অফ পিপিই। এখানে প্রথম আগে জিজ্ঞেস করতে হবে যে কখন আমরা ইউজ করব, আমার কোনো সম্ভাবনা আছে কিনা বডি ফ্লুইডের কন্ট্যাক্টে আসা। যদি সম্ভাবনা না থাকে তাহলে প্রোটেক্টিভ ক্লোদিং, অ্যাপ্রন, গাউন আমি ইউজ করবো না। যদি সম্ভাবনা থাকে তখন দুটো প্রশ্ন, লো রিস্ক অফ স্প্ল্যাশিং অর হাই রিস্ক। ইফ ইট ইজ হাই রিস্ক তখন আমাকে সবগুলোই করতে হবে, গ্লোভ, অ্যাপ্রন, গাউন, মাস্ক, আই প্রোটেকশন। আর যদি লো রিস্ক হয় শুধু গ্লোভস এবং অ্যাপ্রন করলেই চলবে। গ্লোভের সিলেকশনের ব্যাপারেও আমাকে দুটো জিনিস চিন্তা করতে হবে, যে স্টেরাইল অথবা নন স্টেরাইল। যদি আমি অ্যাসেপটিক কোনো প্রসিডিওর করতে চাই,
কোনো সার্জারি করতে যাই, ফলিস ক্যাথেটার বা সেন্ট্রাল লাইন, তখন অবশ্যই স্টেরাইল গ্লোভ ইউজ করতে হবে। আর যদি আমি কন্টাক্ট উইথ বডি ফ্লুইড, মিউকাস মেমব্রেন বা কোনো ইকুইপমেন্ট যেটা ময়লা হয়ে গেছে বা এনভায়রনমেন্ট ক্লিন করতে চাই, মেডিকেল ওয়েস্ট, তখন আমাকে নন স্টেরাইল গ্লোভস ইউজ করতে হবে। গ্লোভস গুলো বিভিন্ন রকম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, এই গ্লোভস দিয়েও একদিন একটা ক্লাস হবে। কাভার গ্লাভ, এখানে গাউন আছে, অ্যাপ্রন আছে, ল্যাব কোট আছে এবং হুডি আলা আমরা দেখেছি অনেক কিছু। এছাড়া আছে ফেস শিল্ড, গগলস এবং সার্জিক্যাল মাস্ক বা N95 রেসপিরেটর। এই পিপিই নিয়ে আমাদের জাহিদ ভাই আরেকটা ক্লাস নেবেন, সেখানে বিস্তারিত আলোচনা করা হবে। আমি শুধু কম্পোনেন্ট গুলো বলে যাচ্ছি। এরপরে কম্পোনেন্ট হলো সেফ হ্যান্ডলিং অফ ইউজড শার্প ইনস্ট্রুমেন্ট। কয়েকটা জিনিস মেনে চললেই সেফ হ্যান্ডলিং হয়ে যায়। একটা হলো ডু নট ডিসেম্বল নিডলস ফ্রম সিরিঞ্জেস অর আদার ডিভাইসেস, discard as a single unit, do not recap needles, do not carry used sharps by hand or pass to another person, discard sharps immediately after use into a sharp container, ensure sharp containers are placed at points of use. আমি যেখানে কাজটা করবো তার ধারে কাছে থাকা দরকার, দূরে থাকলে অনেক সময় ফেলে দেওয়া হয় না। Ensure containers are securely closed when 3/4 are full. একটা কম্পোনেন্ট হলো ম্যানেজমেন্ট অফ ইনজুরি এবং এক্সপোজার টু বডি ফ্লুইড। যে কোনো ইনজুরি হলে এখানে তিনটা জিনিস করতে হবে। যতটুকু ব্লাড বেরিয়ে যাওয়া কিন্তু স্কুইজ করা যাবে, ব্লিড ইট, তারপরে এটাকে ওয়াশ করতে হবে সোপ ওয়াটার দিয়ে, তারপরে ব্যান্ড এইড দিয়ে কাভার ইট এবং রিপোর্ট ইট টু ইনফেকশন কন্ট্রোল অফিসার। এটাই হলো ইনজুরির ম্যানেজমেন্ট। আমরা এখন স্ট্যান্ডার্ড প্রিকশনের কম্পোনেন্ট গুলো আবার দেখি। প্রথম very important হলো hand hygiene, and we must remember 5 moments of WHO moments of hand hygiene: 2 before and 3 after. Second, we should wear gloves কখন? Before touching body fluids, mucous membrane, non-intact skin, and we change gloves between the patients. বাংলাদেশে এখন এটা নিয়ে বিরাট সমস্যা যে এত গ্লোভস পাওয়া যাবে কোথায়, এর জন্য কম্প্রোমাইজড একটা থিওরি হয়েছে যে যদি চেঞ্জ না করা হয় গ্লোভস এর উপরেই হ্যান্ড স্যানিটাইজার দিয়ে সেটাকে একটা কম্প্রোমাইজ থিওরি ইউজ করা যাবে, আরেকজন রোগীকে দেখা যাবে। ইউজ অফ ডিসপোজেবল নিডল অ্যান্ড সিরিঞ্জেস, ইউজ সিঙ্গেল ডোজ মেডিকেশন ভায়াল, অ্যান্ড নো রিক্যাপিং, বেন্ডিং অর ব্রেকিং অফ নিডলস, এগুলোর দ্বারা শার্প সেফ ডিসপোজাল অফ শার্পস এটা হয়। ইউজ অফ পিপিই ইন ক্লিনিক্যাল প্রসিডিওর, এই পিপিই নিয়ে একটা ক্লাস নেওয়া হবে আলাদা। রেসপিরেটরি হাইজিন আর কাফ এটিকেট, এটা আমরা মোটামুটি এখন সবাই শিখে গেছি। লাস্ট অফ অল সেফ ডিসপোজাল অফ হসপিটাল ওয়েস্ট, এটা আরেকটা ক্লাস হবে, সেফ ডিসপোজাল অফ হসপিটাল ওয়েস্ট। এই সব কথা শেষ কথা হলো এই যে দিস থিংস টু বি ইউজড অ্যাট অল টাইমস ফর অল পেশেন্ট কেয়ার। এখানে কোভিড, নন কোভিড বা কোনো ইনফেকশাস, নন ইনফেকশাস বাইরে থেকে তো বোঝা যায় না, এই জন্য these practices are to be carried out at all times for all patient care. ছবির সাহায্যেও আমরা স্ট্যান্ডার্ড প্রিকশনের এটা দেখতে পাচ্ছি। এখন আমরা আসি স্পেশাল প্রিকশনস অর আইসোলেশন বেসড প্রিকশনস। এর আরেকটা নাম হলো ট্রান্সমিশন বেসড প্রিকশন, বিকজ 3 ধরনের ট্রান্সমিশনে 3 আলাদা আলাদা প্রিকশন নিতে হয়। এই আইসোলেশন প্রিকশন গুলো 3 ভাগে ভাগ করা যায়: কন্টাক্ট প্রিকশন, ড্রপলেট প্রিকশন, এয়ারবর্ন প্রিকশন। আর ইমিউনো কম্প্রোমাইজড বা কম্প্রোমাইজড হোস্টের জন্য আরেকটা আছে, সেটাকে প্রোটেক্টিভ প্রিকশন বলে, সেখানে পজিটিভ প্রেশার লাগে, আর সবগুলোতে নেগেটিভ। কন্টাক্ট প্রিকশনে কোনো নেগেটিভ পজিটিভ কোনোটাই লাগে। আমরা এখানে আবার দেখছি কন্টাক্ট প্রিকশন, ড্রপলেট প্রিকশন এন্ড এয়ারবর্ন। কন্টাক্ট প্রিকশন প্রয়োজন হয় ডায়রিয়া এবং স্কিন লিশনস এর ক্ষেত্রে। ড্রপলেট প্রিকশন অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন, আনডায়াগনোজড অর মেনিনজাইটিস, অথবা যদি স্কিন র্যাশ থাকে। এয়ারবর্ন প্রিকশন যেখানে এয়ারবর্ন রুটে কোনো কিছু ট্রান্সমিট হয়, যেমন মাইক্রোব্যাকটেরিয়াম, টিউবারকুলোসিস। এখানে দেখেন দুটো সাইন দেওয়া আছে, কন্টাক্ট প্লাস প্রিকশন, দ্যাট মিনস স্ট্যান্ডার্ড প্রিকশন, এন্ড ইন এডিশন টু স্ট্যান্ডার্ড প্রিকশন কন্টাক্ট প্রিকশন হলো স্টপ সাইন দেওয়া আছে। কেউ আসার আগে তাকে বলা হবে যে প্লিজ রিপোর্ট টু স্টাফ বিফোর এন্টারিং, এবং সবগুলো প্রিকশনেরই 1 নম্বর হলো ক্লিন হ্যান্ডস বিফোর এন্টারিং এন্ড হোয়েন লিভিং রুম। ওয়াশ হ্যান্ডস উইথ সোপ অ্যান্ড ওয়াটার প্রিফার, যদি না হয় তাহলে হ্যান্ড রাব করলে হবে। এরপরে তাকে কন্টাক্ট প্রিকশনে বেশি গুরুত্ব দেওয়া হয় তার গাউন, গ্লোভস এগুলোর উপরে, কারণ এগুলো দিয়েই তাকে প্রোটেক্টেড হবে।
ড্রপলেট প্রিকশনের ক্ষেত্রে হ্যান্ড হাইজিন তো রয়েছেই, তারপরে বেশি গুরুত্ব দেওয়া হবে মাস্ক, ফেস শিল্ড, আই শিল্ড এগুলোর উপর। এবং আরো একটি বিষয় এখানে বিবেচনা করতে হবে, সেটা হলো সোশ্যাল ডিস্টেন্সিং। আগে যেটা 3 ফিট ছিল, এখন এটা বোধহয় 6 ফিট হয়ে গেছে। ড্রপলেট সম্পর্কে আমাদের একটু জানা দরকার। অনেকে আমরা মনে করি ড্রপলেট শুধু হাঁচি কাশির মধ্যেই সময় ড্রপলেট হয়, তা না। টকিং এর সময়ও ড্রপলেট হয়, কিন্তু পরিমাণে কম। Droplets can remain suspended in the air for hours. ড্রপলেট প্রিকশনের জন্য অবশ্যই এখানে একটি ভুল আছে, শুধু নার্স পড়েছে, নার্সেরও পড়তে হবে আর রোগীরও পড়তে হবে সার্জিক্যাল মাস্ক, এবং অবশ্যই দূরত্ব মেনটেন করতে হবে, তাহলেই রক্ষা পাওয়া যাবে। N95 রেসপিরেটর নিয়ে আলাদা ক্লাস হবে, এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চাই না, তবে ফিট টেস্ট এবং ফিট চেক এগুলো আপনি জানতে হবে, এবং N95 সেগুলো করার পরেও সুন্দর মতো ব্যবহার করতে হবে, নইলে এটা কাজ হবে। এয়ারবর্ন প্রিকশনের ক্ষেত্রেই N95 রেসপিরেটরটা বেশি লাগে, এবং এয়ারবর্ন প্রিকশনে অবশ্যই নেগেটিভ এয়ার প্রেশার থাকতে হবে আইসোলেশন রুমটায়, and 6 to 12 এয়ার এক্সচেঞ্জ পার আওয়ার and appropriate discharge of air. ইবোলা তে সময় এটা খুব বেশি কাজে লেগেছিল। চতুর্থ ধরনের যে আইসোলেশন, সেটা হলো ফর কম্প্রোমাইজড পেশেন্ট। এখানে উল্টোটা, ইট ইজ ডিজাইন টু প্রোটেক্ট পেশেন্টস ফ্রম ইনফেকশন, অর্থাৎ বাইরে থেকে যাতে কোনো কিছু সেই পেশেন্টের রুমে ঢুকতে না পারে। এটা কোথায় কোথায় লাগে? এটা লাগে ইমিউনোসাপ্রেসিভ পেশেন্টদের জন্য, যারা কেমোথেরাপিতে আছে, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, ক্যান্সার বা ভেরি সিক। এর বৈশিষ্ট্য হলো এই রুমটা হবে পজিটিভ প্রেশার রুম। আমাদের ওটি গুলো পজিটিভ প্রেশার রুম থাকে। হেপা ফিল্টার্ড এয়ার সাপ্লাই and restriction of visitor and staff, infected visitor staff, use of mask, gloves, gown, cap, full PPE. তো এই পর্যন্তই আজকে। আপনারা সবাই ভালো থাকুন। সবাইকে শুক্রবারের ছুটির দিনের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।